বাংলাপোষী দুরাত্রি উপন্যাসটা পড়েছেন কিনা জানি না, তবে বিখ্যাত ঔপন্যাসিক এবং সাহিত্যিক বুদ্ধদেব গুহর বিখ্যাত একটা রচনা বাংলাপোষীর দুই রাত। সেই দুই রাত কাটাতেই আজকে আমরা এসে হাজির হয়েছি বাংলাপোষীতে। তো বাংলাপোষী এই উপন্যাসটা মূলত বড়দের উপন্যাস ঘিরে রয়েছে অরণ্য সংকুল পরিবেশের দুর্দান্ত এক বর্ণনা। তার সঙ্গে রয়েছে এই এলাকার, এই আদিবাসী এলাকার, উড়িষ্যার আদিবাসী উপজাতির মানব জীবন এবং তার সঙ্গে বেড়ে ওঠা কিছু সম্পর্ক। বাংলাপোষী এই জায়গাটা মূলত উড়িষ্যার যে অরণ্য সংকুল পরিবেশ, মানে বিশাল যে শিমলিপাল ফরেস্ট যেটা আমরা জানি খুবই বিখ্যাত, সেই শিমলিপাল ফরেস্টেরই প্রবেশদ্বার বা এর বেল্টেরই একটা অংশের মধ্যে পড়ে। এবং এই যে বাংলাপোষী, এই বাংলাপোষীকে ঘিরে রয়েছে বেশ সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ কয়েকটা স্পট। তার মধ্যে যেমন রয়েছে দুয়ারসিনী মায়ের মন্দির, তার সঙ্গে ঝিম পাহাড়, তার সঙ্গে রয়েছে ব্রহ্মকুণ্ড, এরকম বেশ কিছু দুর্দান্ত সিনিক বিউটি। আর তার সঙ্গে ফুলাইপাদ ড্যাম, নিদাম ড্যাম, এইগুলো ভীষণ অ্যাট্রাকটিভ এখানকার। তো চলুন, এই সমস্ত তথ্য নিয়েই আজকের গল্প বাংলাপোষী আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তো বাংলাপোষী আসার এই গল্পটা আমাদের শুরু হয়েছিল একটু আগে থেকে, তো সেই গল্পটা আগে একটু বলে নিই। জুন জুলাইয়ের এক বর্ষা মুখর দিন। বর্ষার প্রকৃতি সবুজ শ্যামল রূপের টানেই আজ ঘর ছাড়লাম। উত্তরপাড়া স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে চেপে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। ব্যস্ততম রেল স্টেশনের ভিড় কাটিয়ে এগিয়ে চললাম। একটি ট্যাক্সি ভাড়া করে আজ চলেছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। রামকৃষ্ণঘাটের পাশ দিয়ে সোজা গাড়ি ছুটিয়ে প্রায় আধ ঘন্টার মাথায় এসে ঢুকলাম শালিমার স্টেশনে। এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের সামনে। আমার পাশেই দাঁড়িয়ে আছে পুরী ধৌলি এক্সপ্রেস। তো এই ধৌলি এক্সপ্রেস ছাড়বে সকাল 9টা 15 মিনিটে। আমরা উঠবো ট্রেনে। এখন থেকে 9টা 15 থেকে ঠিক 3 ঘন্টা পরে গিয়ে পৌঁছাবো বালাসোর স্টেশনে। চলুন আজকের যাত্রাপথ শুরু করা যাক। এই মুহূর্তে বসে রয়েছি ধৌলি এক্সপ্রেসের ভেতরে। ট্রেন এখনো ছাড়েনি। আমাদের কোচ নাম্বার হচ্ছে এসি চেয়ার কার C2, সিট নাম্বার 1, 2, 3, 4। আমাদের সফরে আজকে 4 জন রয়েছে। 4 জন আমরা এই সফরের যাত্রাপথে সামিল হয়েছি। আর আমি বলবো যে জুন জুলাই মাসে যদি আপনারা উড়িষ্যার দিকে যান তাহলে অবভিয়াসলি এসি যে সিটিং রিজার্ভেশনগুলো আছে সেগুলোই প্রেফার করবো, এগুলোই বুক করবেন। কারণ স্লিপারে এক তো প্রচণ্ড ভিড়, সেকেন্ড হচ্ছে গরম। তো আমি প্রেফার করবো, আপনাদের সাজেস্ট করবো যে এসি চেয়ার সিটিং রিজার্ভেশনই বুক করবেন। তো দেখা হচ্ছে ট্রেন চলার পরে। কাটায় কাটায় 9টা 15 মিনিট ট্রেন ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে আমরাও চোখ লাগিয়ে দিলাম ট্রেনের গ্লাস উইন্ডোতে। শালিমার স্টেশন থেকে একেবারে ডট 9টা 15-এ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। রওনা দিয়ে দিয়েছি আমরা বালেশ্বরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। ট্রেন জার্নি উপভোগ করতে করতে দেখা যাক আগে আমাদের কি অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে। ট্রেন জার্নিগুলোর একটা আলাদা মজা আছে। জনমানবহীন পাণ্ডববর্জিত স্টেশনগুলি চোখের সামনে দিয়ে ধাঁ ধাঁ করে বেরিয়ে যায়। কত শহর জনপদ পেরিয়ে যে ছুটে চলে, আর তার সাথে এমন চারদিকে সবুজ দেখলে মনটাও কেমন ভালো হয়ে যায়। ট্রেন খড়গপুর হয়ে যাবে বালাসোর স্টেশন। লাস্ট বালাসোর এসেছিলাম এক অফবিট নির্জন সমুদ্র সৈকত দুবলাগাছি এক্সপ্লোর করতে। আপনারা যদি এখনো সেই ভিডিও না দেখে থাকেন, ওপরের বেল আইকনে ভিডিওটি দিয়ে রাখলাম, ক্লিক করে দেখে নিতে পারেন। বর্ষার প্রকৃতি প্রাণ ভরে উপভোগ করছি।
ট্রেনের কামরায় কিন্তু একটি সিঙ্গেল সিটও খালি নেই। বেশিরভাগ কম বয়সী মধ্যবয়সীরা গল্প করে, ঘুমিয়ে, কেউ গল্পের বই পড়ে সময় কাটাচ্ছে। আমার কিন্তু জানলার দিকে চোখ লাগিয়ে বসে থাকতেই বেশি ভালো লাগে। একটা 10 মিনিট আমরা এসে পৌঁছেছি বালেশ্বর স্টেশনে, এবং আমাদের আসার কথা ছিল মোটামুটি 12টা বেজে 45 মিনিট, কিন্তু বেশ 15 থেকে 20 মিনিট লেটে এসে পৌঁছি আমরা। এবার বালাসর স্টেশন থেকে আস্তে আস্তে লাগেজ মালপত্র সবাই মিলে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের একটি গাড়ি বলা আছে, রিসর্ট থেকেই বলা আছে, তো উনি আসবেন। ওনার নাম হচ্ছে বনমালী। বনমালী দার সাথে মিট করব এবং আমরা এগিয়ে যাব আজকের গন্তব্যের উদ্দেশ্যে। চলুন সঙ্গে থাকুন। বালেশ্বর স্টেশন থেকে বাইরে চলে এসেছি এবং স্টেশন চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, তারপর অটো, এই সমস্ত স্ট্যান্ড রয়েছে। আর উড়িষ্যার ক্ষেত্রে আপনারা সবাই জানেন অলরেডি, তাও একবার বলে রাখি যে বালেশ্বর বা বালাসোর এই স্টেশনটার গুরুত্ব খুবই বেশি, কারণ এই স্পটকে কেন্দ্র করে অনেক কটা জায়গায় ভিজিট করা যায় উড়িষ্যার। তো আমরা আজকে যেখানে যাচ্ছি তার নাম বাংরিপোশি বা বারিংপোশি। আমরা থাকছি আজকে খয়েরি রিসর্টে, সেখান থেকে আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে, তিনি এসছেন, তো তার সাথে মিট করে আজকে সেই দিকেই এগিয়ে যাব। চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আজ আমাদের গন্তব্য বাংরিপোশি গ্রাম। সেখানে আমরা বুক করেছি খয়েরি রিসর্ট। রিসর্টের ম্যানেজারই আমাদের পিক আপ, ড্রপ এবং সাইট সিইং এর জন্য একটি গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছেন, যার যাবতীয় গাড়ি খরচ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। NH49 এর প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি হাঁকিয়ে চলেছি। বর্ষার আকাশ ঘন কালো মেঘে মুখরিত। ওয়েদারটা গুমোট এবং থমথমে, বৃষ্টি আসার পূর্বাভাস মাত্র। খানিকক্ষণের মধ্যেই টুকটাক টুংটাং ঝুপঝাপ শেষে ঝমঝমিয়ে নামলো শ্রাবণের অবিশ্রান্ত ধারা। গাছপালা, পথঘাট ভিজে যাচ্ছে অবিশ্রান্ত ভারী ধারায়। জানলা দিয়ে হাঁ করে প্রকৃতি দেখছি। দেখতে দেখতে লাঞ্চের কথা সেভাবে মনেই ছিল না। রোডের পাশেই একটি ধাবা, সেই ধাবাতেই ড্রাইভার কাকা আমাদের নিয়ে এলেন। আমরাও খিদের চোটে চটজলদি গাড়ি থেকে নেমে পড়লাম। এখন বসে আছি আমরা বালাসর থেকে 7 কিলোমিটারের কাছাকাছি দূরে একটা ধাবাতে, রোড সাইড ধাবা। বেশ সুন্দর একটা ভাইব পাওয়া যাচ্ছে রোড সাইডে, ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে, অ্যাটমসফিয়ার খুব সুন্দর। হোটেলটার নাম হচ্ছে হোটেল ম্যানেজার সিং। এখানে আমরা সবাই মাছ ভাত নিয়েছি। এই ফিশ প্লেটগুলো, ফিশ থালিগুলো মোটামুটি আমাদের দাম পড়লো 130 টাকা করে, আর একজনের জন্য আমরা ডিম ভাত অর্ডার দিয়েছি। তো এই খাওয়া দাওয়া করবো আজকে। রাতের বেলা একটুখানি বন মুরগির দিকে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া করে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিই। একটা জমিয়ে লাঞ্চের পর আমরা যাবো এবার বাংরিপোশির উদ্দেশ্যে। ওয়েদার অসাধারণ এক কথা, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল, এক পশলা বৃষ্টি হয়ে গেল, তার সাথে আমরা এখানে বসে লাঞ্চ করছিলাম। আজকের বারিংপোশি, এবারের বারিংপোশি ট্যুর জাস্ট জমে গেছে। বারিংপোশি যাওয়ার পথে বালাসর স্টেশন থেকে বেশি ডিস্টেন্সে নয় এই খাবার, হোটেল ম্যানেজার সিং। খাবার দাবার বেশ সুন্দর, এক কথায় বেশ অনেক রকমের পদ এরা গুছিয়ে পরিবেশন করে। আমার তো বেশ ভালো লাগলো, তো আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ডেড এই রেস্টুরেন্টটা। বেশ ভালো লাগলো আমার। এখানে টেস্ট করে দেখতে পারেন খাবার দাবার আপনারা। চলুন দেখা হচ্ছে খয়েরি রিসর্টে। মেঘ, বৃষ্টি, রোদের খেলা দেখতে দেখতে আবার এগিয়ে চললাম।
এবার গাড়ি NH49 ছেড়ে NH18 ধরল। হাইওয়েগুলি খুব সুন্দর। আপনারা চাইলে নির্দ্বিধায় কলকাতা থেকে আপনাদের প্রাইভেট গাড়ি নিয়ে এখানে অন রোড চলে আসতে পারেন। বালাসোর তথা বালেশ্বর একটি সমৃদ্ধ শহর। উড়িষ্যার অনেক জানা অজানা গন্তব্যস্থল যাওয়ার অন্যতম প্রবেশদ্বার এই বালেশ্বর। বালেশ্বর বা বালাসোর শহর থেকে চাঁদিপুর, টুবলাগাছি, উড়িষ্যার বিখ্যাত মন্দির ক্ষীরচোরা গোপীনাথ, পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি প্রভৃতি সমৃদ্ধ স্থানে যাওয়া যায়। তবে সেই গল্প না হয় অন্যদিন বলবো। আমার সাথে রাস্তার ভিউটি উপভোগ করছেন তো? কেমন লাগছে এই সফরগুলো? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ছোট ছোট ভ্রমণ কাহিনীগুলি আপনাদের ফোনের নোটিফিকেশনে পৌঁছে যায়। এই রাস্তাটি সোজা বাংরিপোষি হয়ে চলে যায় কেওনঝড় ও প্রসিদ্ধ শিমলিপাল জঙ্গলের দিকে। ঘণ্টাখানেক পরে বাঁ দিকে বাড়িপোদা টাউনকে পাশে রেখে ব্রিজের রাস্তা ধরল আমাদের গাড়ি, যা সোজা ঝিংপাহাড়ি হয়ে চলে গেছে বাংরিপোষি গ্রামের দিকে। NH18 ছেড়ে SH50 এর রাস্তা ধরল আমাদের গাড়ি। এই বাংরিপোষি মূলত শিমলিপাল ফরেস্ট বেল্টের একটি প্রবেশদ্বার, তাই দৃশ্যপট বদলাতে বেশিক্ষণ সময় লাগলো না। ছোট ছোট টিলার মতো আবছা সবুজ পাহাড়, বৃষ্টি ভেজা গাছপালা, রাস্তাঘাটের ওপর ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল নামছে। উল্টো রথের সময় উড়িষ্যা আসবো এবং রথ আর জগন্নাথের দর্শন পাবো না, এ তো হতেই পারে না। তাই কলকাতা মুম্বাই হাইওয়ের ধারে রথেরও দর্শন পেলাম। গাড়ি ইউটার্ন নিয়ে ঢুকলো আমাদের আজকের বুক করা গন্তব্য খয়েরি রিসর্টে। রিসর্টের এন্ট্রান্সটি প্রশস্ত এবং দুদিকে গাছপালা দিয়ে সাজানো গোছানো সুন্দর একটি পরিবেশ বেষ্টিত। খয়েরি রিসর্টে এসে আমরা দুটো রুম বুক করেছি। যেহেতু 4 জন আমরা এসেছি, তার জন্য 2 জন ডাবল বেডেড রুম দুটো বুক করা হয়েছে, একটি এসি এবং আরেকটি নন এসি। চলুন দেখে নিই এসি রুমটি কীরকম। আমরা ঢুকে নোংরা করে ফেলার আগেই রুমটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। একটা ড্রেসিং টেবিল রয়েছে আর একটা এরকম ড্রয়ারের ওয়ার্ড্রপ টাইপ রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর এইদিকে রয়েছে বাথরুম, টিভি রয়েছে। ঘরটা ছোট, মোটের ওপর ভালোই। বেড কভার চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটা রুম ফ্রেশনারের গন্ধও পাওয়া যাচ্ছে, আর ওদিকে দুটো বালিশ দেওয়া হচ্ছে। এদিকে বাথরুমটাকেও আপনারা দেখিয়ে, বাথরুমটা বেশ বড়। নন এসির ক্ষেত্রে কিন্তু এত বড় বাথরুম প্রোভাইডেড নয়, সেটাও আপনাদের দেখাবো। আগে এসি বাথরুমটা দেখে নিই। এখানে একটা গিজার প্রোভাইড করা হয়েছে আর বেসিন, তার সঙ্গে এরকম একটা ওয়াশ বেসিন আর আয়না রয়েছে। তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের রুমের ডেসক্রিপশন। খয়েরি রিসর্টের রুম বেশ ভালো লাগলো। সবচেয়ে অ্যাট্রাক্টিভ যেটা আমার লেগেছে সামনের এই ব্যালকনিটি।
সবাই খয়েরি রিসর্টে এসে পৌঁছেছি প্রায় বিকেল 4টে থেকে 4:30 নাগাদ। এসে তেমনভাবে হাতে তেমন সময় ছিল না, তাই এসেই আমরা ফ্রেশ হয়ে নিই এবং সমস্ত চেকিং প্রসিডিওর কমপ্লিট করি। তো সেক্ষেত্রে তেমনভাবে কোনো ভিডিও আমাদের করা হয়ে ওঠেনি। তো এখন সন্ধে 5টা। তো এখন আমরা একটুখানি খয়েরি রিসর্টের আশেপাশের অঞ্চল এবং খয়েরি রিসর্ট এক্সপ্লোর করতে বেরিয়েছি। খয়েরি রিসর্টের সামনে যে বড় রাস্তাটা রয়েছে, বড় রাস্তা থেকে আমরা খয়েরি রিসর্ট থেকে ঠিক ডান দিকে একটু এগিয়ে এসেছি। এগিয়ে এসে এরকম পর পর বেশ কিছু চা এবং চপ ফুলুরির দোকান রয়েছে। এখান থেকে আজকে শান্ত ভোজনে 1 কাপ চা নিয়েছি সবাই, চা খাচ্ছি। দুধ চা, চিনি দেওয়া, চিনি ছাড়া সবই অ্যাভেলেবেল এখানে। খাওয়া দাওয়া চলছে। সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ, বেশ সুন্দর লাগছে। ইভিনিং টি খাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছি, মানে ইভিনিং নয়, বাড়ি যে গ্রাম, এই গ্রামটা কিন্তু এক্সপ্লোর করতে বেরিয়েছি বাইরে। তো আমার মতে যদি কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে আপনারা পাহাড়ে একটু না ঘোরেন, তাহলে জায়গা ঠিকভাবে চেনাই যায় না। বালেশ্বর বা উড়িষ্যার ক্ষেত্রে আমরা সবাই জানি যে এই পকোড়া বা চপ জাতীয়, ফুলুরি জাতীয় জিনিস খুব বিখ্যাত। তো বারিংপুশিতে আসবো এবং পকোড়া খাবো না, এটা তো হতেই পারে না। যেখান থেকে আমরা চা খেলাম সেখান থেকে পকোড়া ভাজছিল গরম গরম, তাই কিনে নিয়েছি 4 প্লেট পকোড়া এবং এর আমাদের প্রাইস পড়লো পার প্লেট 10 টাকা করে। তো আজকে শান্ত ভোজনে মুড়ির সাথে পকোড়া সহযোগে একটা আড্ডা আসতে চলেছে, সামনেই আমরা করবো যেটা। চলুন দেখা হচ্ছে সেখানে। বারিংপশি সন্ধে একেবারে যাকে বলে জমজমা, কারণ আজকে আমরা হাতে নিয়ে বসে আছি 1 প্লেট নয় 2-3 প্লেট প্রায় চপ, মানে ফুলুরি, আর তার সঙ্গে ভেজ পাকোড়া এবং মুড়ি। এই দিয়ে আজকে শান্ত ভোজনের আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে, আর বারিংপশির এই নিস্তব্ধ পরিবেশ সেটাকে আমরা উপভোগ করছি। শান্ত ভোজনের পর সকলে মিলে বেরোলাম একটু আশেপাশের অঞ্চল এক্সপ্লোরের জন্য। 2 থেকে 3 মিনিট হাঁটার পরই স্থানীয় একটি জগন্নাথ মন্দির দেখতে পেলাম। উল্টো রথের পূর্ণ তিথিতে বেশ আলোকমণ্ডিত পরিবেশ বেষ্টিত হয়ে আছে মন্দিরের চারপাশ। মহাসমারোহে এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, সেটিও খানিক উপভোগ করলাম। দিনের আলোয় কালকের আবিষ্কৃত জগন্নাথ মন্দিরটিকে আরও একবার দর্শনের লোভ সামলাতে পারলাম না। যে প্রবেশদ্বার দিয়ে ঢুকেছি সেটি হলো আসলে সিংহদ্বার। গতকাল অন্ধকারে এগুলি ঠাকুর করতে পারিনি। শান্ত, নির্মল, পবিত্র মন্দির প্রাঙ্গণ। খয়েরি রিসর্টের একদম লাগোয়া একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে। তো এই রেস্টুরেন্টেই আজকে রাতের ডিনারে খাওয়া দাওয়া করতে এসেছি আমরা। তো আজকে রাতের ডিনারে আমরা নিয়েছি মুরগি, মানে চিকেনের কষা, চিকেন কষা, আবার আপনারা চিকেন কারিও নিতে পারেন চাইলে। আমরা নিয়েছি 2 প্লেট চিকেন কষা এবং রুটি এখানে 5 রুপিস করে রয়েছে পার পিস, বেশ বড় এবং মোটা। আর চিকেন কষা এখানে যেটা রয়েছে একটা প্লেটে 8 পিস করে থাকবে এবং দুজনের পক্ষে এটা এনাফ। 170 টাকা করে এখানে চিকেন কষার একটা প্লেট। এবং এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে জানাচ্ছি যে আজকের এই মানে রাতের ডিনারের রিভিউ কীরকম। আজকের ডিনার কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন, মৌরি খাচ্ছে। এবার খাবারের রিভিউটা একটু বলে দিই। এক কথায় এখানে আমরা দেশি মুরগি নিইনি, নর্মাল ব্রয়লার মুরগি নিয়ে, ব্রয়লার মুরগির কষা, চিকেন কষা যেটা ছিল সেটা বেশ সুন্দর ছিল এবং 170 টাকায় পরিমাণ বেশ ভালো। দুজনে 170 টাকায় আরাম আপনারা খেয়ে নিতে পারবেন। এবং রুটির যে কোয়ালিটি সেটাও আমার বেশ ভালো লেগেছে এখানে ডিনার হাইলি রেকমেন্ডেড। ডিনার কিন্তু বেশ ভালো এই রেস্টুরেন্টে এবং চিকেন কষার স্বাদও বেশ সুন্দর লেগেছে আমার। এবার দেশি চিকেনটা এখনো পর্যন্ত ট্রাই করিনি, দেখা যাক নেক্সট ডে এটা ট্রাই করতে পারবো কিনা। তো চলুন
আবার আজকে আর আপনাদের সাথে দেখা হচ্ছে না, আজকের জন্য টাটা, গুড নাইট। কালকে আবার সকাল সকাল দেখা হচ্ছে এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঋতিকাস ব্লগ, কারণ কালকে একগুচ্ছ স্পট নিয়ে হাজির হচ্ছে ঠিক এই চ্যানেলে। চোখ রাখুন। আর চ্যানেলটিকে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং এরকম নতুন নতুন জায়গা নিয়ে আরও আসতে থাকবো এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো গুড নাইট। আ ভেরি গুড মর্নিং ফ্রম বাংরিপোষি। সকাল হয়ে গেছে, তো সকালের ওয়েদার একটু ঘোলা ঘোলা মেঘাচ্ছন্ন, তবে বাংরিপোষিতে তো এই মেঘাচ্ছন্ন রূপ দেখতেই আমরা এসেছি বর্ষাকালে। তো এখন যাচ্ছি চা খেতে, একটু চা খাবো আর একটু জায়গাটাকে এক্সপ্লোর করবো, একটু ওয়াক করবো, তারপর আবারও ফিরে আসবো রিসর্টে। চলুন যাওয়া যাক। পরিবেশ আর তার সঙ্গে লিকার চা দিয়ে সকাল শুরু হচ্ছে। তো লিকার চা খাচ্ছি, খেতে খেতে সামনে পাহাড়ের দৃশ্যপট দেখছি, মাঝে মাঝে মেঘও ঢেকে যাচ্ছে, মাঝে মাঝে মেঘ চলে যাচ্ছে। ওয়েদার খুব ভালো নয়, আগেই বলেছি মেঘাচ্ছন্ন ওয়েদার, জানি না কখন বৃষ্টি আসবে। আমি বৃষ্টিকেই তো দেখতে এসেছি বাংলাদেশে। তো চা খাই। চা খেয়ে আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি। বেসিক্যালি এই রাস্তাটাকে এবং গ্রামটাকে এক্সপ্লোর করার ইচ্ছে রয়েছে। তো সকাল থেকে যেহেতু তো একদম অফবিট একটা গ্রাম, চারদিকে পাখির আওয়াজ, নানা রকমের পাখ পাখালি আর জন্তু জানোয়ার দেখতে পাচ্ছিলাম। বড় একটা গিরগিটি দেখতে পেয়েছি, গিরগিটিটা কখনো ওরকম গিরগিটি আমি চোখে দেখিনি এর আগে। যাই হোক, এইরকম নানা রকমের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সকালের বাংরিপোষিকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে। উড়িষ্যায় এসছি আর জগন্নাথ দর্শন হবে না এ যেন ভাবাই যায় না। এই রিসেন্ট রথ গেল, তো রথের পরে উত্তর রথ এখনো আছে, খালি আমাদের বাংরিপোষিতে দর্শন হলো এইরকম একটা রথের, তার সামনে রয়েছে জগন্নাথের মন্দির। রথ এখন ফাঁকা, শ্রী জগন্নাথ এখন নেই রথের মধ্যে। যাই হোক, রথের পরিকাঠামো দেখে বেশ আমরা সবাই আনন্দিত হয়ে পড়েছি সকাল সকাল। ওড়িয়া আদলে তৈরি জগন্নাথ মন্দির, প্রবেশ পথে দুটি সিংহ রয়েছে, অর্থাৎ সিংহর দুয়ার। অথচ গতকাল রাতের অন্ধকারে এসব চোখেই পড়েনি। মন্দির প্রাঙ্গণ শীতল, স্নিগ্ধ, শান্ত। জগন্নাথ দর্শন করে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। বাংরিপোষিতে আজ আমরা সাইট ট্যুরে বেরোবো। তো এই হচ্ছে আমাদের গাড়ি, বোলেরো গাড়ি। সিট আমরা টোটাল মেম্বার 4 জন, কিন্তু সিট আরও বেশি রয়েছে গাড়ির মধ্যে। যাই হোক, তো এই গাড়ি করেই আমরা আজকে সাইট সিইংগুলো ঘুরবো এবং আপনাদেরও এই চ্যানেলে সঙ্গে
থাকুন আপনারা, এখানে আমরা দেখাবো সমস্ত সাইট সিন কী কী আছে বারিংপোষিতে এসে যা যা ঘুরবেন। এক্ষেত্রে বলে রাখি, ব্রেকফাস্ট আমরা সকালে সেই অর্থে তেমনভাবে করিনি, হালকা কিছু খাবার দাবার ছিল ব্যাগে, তো সেই দিয়েই আমরা আজকে ব্রেকফাস্ট পর্ব সেরেছি। আপনারা যদি ব্রেকফাস্টে পুরি বা পোহা বা ধোসা খেতে চান, তাহলে এই রিসর্ট লাগোয়া একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে সমস্ত ব্রেকফাস্ট করতে পারেন। তো চলুন আজকে যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক আমাদের এই বারিংপোষি। চাঁদের মতো যে পাহাড়টি বাংরিপোষির মূল পটভূমি রচনা করেছে, যাকে কাল সারা সন্ধে ও বিকেল প্রায় অবাক হয়ে দেখেছি, আজ চলেছি তারই পাদদেশ ধরে। আগেই বলেছি, বাংরিপোষি হলো শিমলিপাল ফরেস্ট বেল্টের প্রবেশদ্বার। বর্ষায় জঙ্গলের রূপ যেন আরো ঘন সবুজ হয়ে ধরা দিচ্ছে চোখের ক্যানভাসে। রাস্তা ধরে এখানে গিয়েই পৌঁছালাম বাংরিপোষির শতাব্দী প্রাচীন স্থানীয় জাগ্রত দেবী দুয়ারসিনী মায়ের মন্দিরের সামনে। আজকের ট্যুরের আমাদের প্রথম গন্তব্য দুয়ারসিনী হিলে, একদম মোড় দেখতেই দুয়ারসিনী মাতার টেম্পল। তো এই টেম্পলটা পুরো উড়িষ্যার স্টাইলে তৈরি, খুব সুন্দর। চলুন দেখি টেম্পলটা কতখানি সুন্দর। এবং টেম্পলটার পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, ওখানে রয়েছে একটা জগন্নাথের টেম্পল। তো আসুন দেখে নিই প্রথম গন্তব্য আমাদের দুয়ারসিনী টেম্পল। দুয়ারসিনী মন্দিরটি মূলত ঠাকুরানী পাহাড়ের পাদদেশে বহু বছর ধরে অবস্থান করছে। এটি বনবিবি বা কনক দুর্গা মায়ের মন্দির হিসাবেও পরিচিত। স্থানীয় মানুষ এখানে বিশ্বাসের টানে ছুটে আসেন হাজার হাজার মানত ও মনোবাসনা নিয়ে। মায়ের কাছে আমার একটাই মনোবাসনা, এই বিপুল অরণ্য ভাণ্ডারকে যুগে যুগে আগলে রেখো মা। এখান থেকে অনতি দূরেই রয়েছে বিখ্যাত এক হাট, নাম বিষয়ী হাট। প্রতি শনিবার এই হাট বসে, নানান স্থানীয় জিনিস কেনা বেচা হয়। আমাদের সময় কুলিয়ে না ওঠার কারণে আমরা যেতে পারিনি, তবে আপনারা উইকেন্ডে এলে একদম মিস করবেন না। সকাল থেকেই আকাশটা ধূসর রঙের হয়েছিল। মন্দির দর্শন করে বেরোতে না বেরোতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দুদিকের ঘন সবুজ শ্যামল অরণ্য, হাইওয়ে, ছোট ছোট সবুজ মায়ামাখা পাহাড় ও গাড়ির মধ্যে রিমঝিম ঘিরে সাওয়াল। এক কথায় প্রাণ ভরে উপভোগ করছি বাংরিপোষির খামখেয়ালি বর্ষা। আপনারাও আমার সাথে উপভোগ করছেন তো? দুয়ারসিনীর পরবর্তী স্পট হচ্ছে বাঁকেবল এবং সুলাইপাত ড্যাম। তো এই ড্যামে যাওয়ার রাস্তায় আমাদের যে বনমালী কাকু, আমাদের যে ড্রাইভার রয়েছেন, তিনি আমাদের সাজেস্ট করলেন যে এখানে একটা চায়ের স্টল রয়েছে, এখানে একটু চা খেতে। তাই জন্য চা খাচ্ছি গরম গরম। চায়ের সাথে চলছে আজকে বারিংপোষি ট্যুর। সঙ্গে থাকুন, ড্যাম দেখানোর উদ্দেশ্যে এগিয়ে যাবো এবার। তখন বৃষ্টি থেমে গেছে, চারপাশ এক অদ্ভুত মাদকতায় পূর্ণ। একটা ইউটার্ন ঘুরতেই সোজা পিচ ঢালা রাস্তা, দুপাশে সবুজ কার্পেট ও ব্যাকড্রপে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট সবুজ ছায়ায় ঘেরা পাহাড়। আমরা গাড়ি থেকে নামার লোভ সামলাতে পারলাম না, তবে চোখে যা দেখলাম, ক্যামেরায় তার কত ভাগ বন্দি করে নিয়ে যেতে পারবো তা জানি না। সামনের যে রোডটি দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে সোজা যদি যাওয়া যায়, মানে এই রোডটা হচ্ছে আমাদের মুম্বাই রোড। আর এই রোডটা থেকে এই সাইড দিয়ে বেরিয়ে একটি রাস্তা চলে গেছে, ডান দিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটি চলে যাবো আমরা সোজা সুলাইপাত ড্যামের উদ্দেশ্যে। সুলাইপাত এবং বাঁকেবল দুটি ড্যামই এই রাস্তা বরাবর সোজা গেলে পাওয়া যাবে। গাড়ি সোজা ছুটে চলল এখানকার প্রসিদ্ধ বাঁকেবল ড্যামের দিকে। ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের এই ছোট ছোট ন্যাচারাল ড্যামগুলো প্রাকৃতিক শোভা বেশ নজরকাড়া। বর্ষাকাল হলে তো কথাই নেই। সেবারে এইরকমই ঝাড়খণ্ডের টাটানগরে বেশ কিছু ড্যাম ও সুবর্ণরেখা নদী ঘুরতে এসেছিলাম। তার একটি ভ্রমণ কাহিনী আমার চ্যানেলে রয়েছে, সেটি আমি বেল আইকনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
পথে একটি ওয়াচ টাওয়ার চোখে পড়ল, গেটটি বন্ধ। টুরিস্টরা উপরে অ্যালাউ নয় দেখেই বোঝা গেল। শীতকালে এই সমস্ত জায়গায় পিকনিক করতে বেশ লোক জড়ো হয়। এসে পড়েছি দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গা বাঁকেবল ড্যাম। চারদিকে পাহাড়, মাঝখানে এইভাবে ড্যামের মানে জলরাশি রয়েছে, সবুজ হয়ে আছে চারদিকের জায়গা, কারণ বৃষ্টি হচ্ছে। আর চারদিকে গরু এই সমস্ত জিনিস চড়ছে, মানে একটা অতুলনীয় জায়গায় মনে হচ্ছে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য, পুরো যেদিকেই তাকাচ্ছি পাহাড়ে ঘেরা। দূরের পাহাড়গুলো ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, কারণ দূরের পাহাড়গুলো আবছা হয়ে গেছে, যেহেতু বর্ষাকালে এসেছি আমরা বেড়াতে। কি দারুণ লাগছে, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। এখানে দেখতে হলে, আপনাকে এত সৌন্দর্য দেখতে হলে এখানে আসতে হবে। তাহলে চলুন একবার এই এত সুন্দর বাঁকেবল ড্যামকে দেখে নিই আমরা পাখির চোখে। চললাম পরবর্তী গন্তব্যের পথে। এই সবুজে ঘেরা পথগুলো এত সুন্দর লাগছে যা বোধহয় কোনো ভাষাতেই বর্ণনা করা যাবে না। এদিককার বাড়িঘরগুলি অদ্ভুত সুন্দর, কারুকার্যে মোড়া। রাস্তার দুধারে এমনই কারুকার্যমণ্ডিত কিছু গ্রাম্য বাড়ি চোখে পড়ল। সামনের যে সবুজ পাহাড়টা দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে বিখ্যাত সুলাইপাত লৌহ ইস্পাত কেন্দ্র। এই কলকাতা মুম্বাই সড়কপথই এই সমস্ত কলকারখানার গাড়ি যাতায়াতের একমাত্র পথ। খানিক বাদেই পরবর্তী গন্তব্য সুলাইপাত ড্যামে এসে পৌঁছালাম। পৌঁছে গেছি পারিংপোষির পরবর্তী স্পট কি, সেটা হচ্ছে সুলাইপাত ড্যাম। সুলাইপাত এই জায়গাটার নাম ভূগোলের পাতা থেকে উঠে আসা। আপনারা জানেন নিশ্চয়ই, পড়েছি আমরা সবাই ছোটবেলায় সুলাইপাতের লৌহ ইস্পাত কেন্দ্র, ওখান থেকে লোহা যায়। সেই জায়গাটা, সেই পাহাড়টা আমরা দেখাবো বা ভিডিওতে দেখিয়েছি। এখানে দেখুন চারদিকে পাহাড় বেষ্টিত একটা সুন্দর ড্যাম। এর উচ্চতা কিন্তু বাঁকেবল ড্যামের থেকে আরো একটু বেশি, এবং বাঁকেবল ড্যাম যেটা ছিল সেটা আরেকটু ছোট ছিল তুলনামূলক। সুলাইপাত কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় এবং হাইটও অনেকটা বেশি। প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে আমি বলবো যে বাঁকেবল ড্যাম আরো বেশি সুন্দর, কিন্তু এক্ষেত্রেও সৌন্দর্য খুব একটা কম নয়। এই সাইডে পাহাড়ের রেঞ্জ এবং জলরাশি মিলিয়ে এক অসাধারণ প্রেক্ষাপট চোখের সামনে রয়েছে। তাহলে চলুন দেখে নিই সুলাইপাত ড্যাম।
আমরা আজকে একটু খাওয়া দাওয়া করতে এসেছি, দুপুর হয়ে গেছে, দুপুর 1টা প্রায় বাজে। এখনো 3-4টা স্পট বাকি আছে যাওয়ার আগে। একটা ড্রাইভার দাদা আমাদের বললেন একটা জায়গা রেকমেন্ড করলেন, ওখানে আমরা খেতে এসেছি। আমরা নিয়েছি ফিশ থালি এবং ভেজ থালি। তো ফিশ থালিতে রয়েছে ভাত, এরকম একটু পটলের তরকারি, ডাল, কিছু কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক, আর আমি মাছ নিয়েছি। এই দিয়ে আছে খাওয়া দাওয়া করবো। খেয়ে দেখ আপনাদের সাথে দেখা হচ্ছে। সবুজ দেখলে মনটা কেন এত ভালো হয়ে যায় বলুন তো? কারণ সবুজের সাথে আমাদের পরিচয় সেই আদিমকাল থেকে। মানুষের পূর্বপুরুষ যে বানরেরই প্রজাতি এবং তারা এই জঙ্গলেই থাকতো। তাই চোখের সামনে সবুজ দেখলে চোখ ও মন দুই উৎফুল্ল হয়ে ওঠে। সে যাই হোক, সুলাইপাড় ড্যাম তো হলো। এরপর যাচ্ছি এমন এক স্থানে যার সাথে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের এক রক্ত জল করা ঐতিহাসিক প্রেক্ষাপট। ঠিকই ধরেছেন, চলেছি বুড়িবালাম নদী ও তার পটভূমি দর্শনে। আপনারা সঙ্গে আছেন তো? এই সেই স্থান, ইতিহাস বিজড়িত সেই বুড়িবালাম নদী। ইতিহাস বিজড়িত বুড়িবালাম নদীর তীরে এখন দাঁড়িয়ে রয়েছি। চারদিকে পাহাড় বেষ্টিত, আর সামনে দিয়ে এরকম একটা ব্রিজ চলে গেছে। তো আমরা ঝটপট গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই বুড়িবালাম নদীর তীরে বাঘা যতীন এবং ইংরেজদের যুদ্ধ হয়েছিল, সম্পূর্ণ ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। নদী বর্ষাকালে নিশ্চয়ই জল বেশি হয়। এখন উড়িষ্যায় বর্ষার সিজন, তাই নদীতে অল্প হলেও জল রয়েছে। দেখে নিন নদীর চারধারের পরিবেশ। বুড়িবালাম দেখে গাড়ি ছুটে চলল ব্রহ্মকুণ্ডের দিকে। এই রাস্তায় চোখে পড়ল বড় বড় মহুয়া গাছ। মহুয়া এক প্রকার ফল, যা স্থানীয় আদিবাসীদের নেশার সামগ্রী। আর চোখে পড়ে সরু খাড়ির মতো দেখতে জলাশয়। শুনলাম ব্রহ্মকুণ্ড থেকে খাড়ি পথে জল এনে এই এলাকায় চাষবাসের কাজে ব্যবহার করা হয়। ধূসর ব্যাকড্রপে সবুজ পাহাড় ও পাদদেশে জলে ভরা ধান জমি। রাস্তায় আরো একটি জিনিস চোখে পড়ল, যে দৃশ্য আমাদের শহরাঞ্চলে বেশ বিরল। সার বেঁধে গ্রামের আদিবাসী মহিলারা গান গাইছে ও বীজ বপন করছে। সে এক অনাবিল প্রাণ প্রাচুর্যে ভরা আনন্দ। এসে উপস্থিত হয়েছি ব্রহ্মকুণ্ডে। এখানে ব্রহ্মকুণ্ডে কি আছে সেটা আপনাদের দেখিয়ে দিই একটু। চলুন, নিচে দিয়ে নেমে যাব। এরকম দুর্গম একটা পথটা রয়েছে। এটা মানা হয় একটা পবিত্র স্থান। তো এই রাস্তা দিয়ে সোজা নিচের দিকে নেমে যাব এবং ঝর্ণা দেখতে পাবো। তার সাথে রয়েছে প্রচুর মাছ। এই স্থানের মাহাত্ম্য কি সেটাও আমরা জানতে পারবো। বিস্কুট একটু আসার সময় কিনে নেবেন। বিস্কুটগুলো আমরা ছুঁড়ে দিচ্ছি মাছকে, এবং দেখুন ছুটতেই কি হচ্ছে। ওই দেখুন, কি মনে হচ্ছে কোথায় এসে দাঁড়িয়ে আছি? একটা দুর্গম পার্বত্য অঞ্চলে না? দুর্গম পাহাড়ের মধ্যে এরকম একটা জলরাশি ওপর থেকে পড়ছে। আমার তো এক কথা দুর্দান্ত লাগছে। একদম সামনে দাঁড়িয়ে আছি ব্রহ্মকুণ্ডের। এই কুণ্ড ভর্তি অ্যাকচুয়ালি মাছে ভর্তি। আমরা যখন বিস্কিট দিচ্ছি তখন প্রচুর মাছ অ্যাট এ টাইম ওটা গ্র্যাব করছে বা গ্রাস করছে। এই দৃশ্য দেখতে দারুণ লাগছে। এবং একদম সামনাসামনি দাঁড়িয়ে ব্রহ্মকুণ্ডের একদম অফবিট একটা ভার্জিন এরকম একটা জায়গায় এসে অসাধারণ লাগছে। আপনারা বারিংকুশি এলে অবশ্যই এটা কিন্তু মিস করবেন না, লিস্টে রাখবেন। আর এখানে দেখুন, এখানে উড়িষ্যাবাসী মনে করে এই জায়গাটা খুবই পবিত্র একটি জায়গা। এখানে দেখুন ধূপ টুপ দিয়েছে পাথরের মধ্যে, এরকম ব্যবস্থা রয়েছে এখানে। তো
যাই হোক, আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। ব্রহ্মকুণ্ড দেখে চললাম আজকের অন্তিম তথা শেষ গন্তব্য নিদাম ড্যাম। ব্রহ্মকুণ্ড থেকে নিদাম ড্যাম যাওয়ার অর্ধেকের বেশি সময়ের পথই চলে গেছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত অন্যতম বিখ্যাত জাতীয় অরণ্য শিমলিপালের মধ্যে দিয়ে। ফলত রাস্তাটি জঙ্গল সাফারির তুলনায় কোনো অংশেই কম রোমাঞ্চকর নয়। ড্রাইভার কাকার মতে নাকি এই রাস্তায় দিনে দুপুরেও একাধটা নেকড়ে, চিতা দেখতে পাওয়া যেতে পারে। সেটা আমার একটুও বিশ্বাস হলো না। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম শয়ে শয়ে প্রজাপতি যেন মাটি ফুঁড়ে ওপর দিকে উঠে আসতে চাইছে। কাঁচা মাটির অরণ্য সংকুল রাস্তায় টানা 30 মিনিট চলার পরে দেখা মিলল নিদাম ড্যামের। বাংরিপোশির এক অফবিট অসামান্য সুন্দর পাহাড়ে ঘেরা ড্যাম এই নিদাম, যার একপাশে রয়েছে 2750 বর্গ কিলোমিটার জুড়ে থাকা সুবিশাল শিমলিপাল অরণ্য এবং অন্য পাশে ছোট ছোট সবুজ পাহাড়ে ঘেরা জলাভূমি। দাঁড়িয়ে রয়েছি আজকের শেষ স্পট নিদাম ড্যাম সামনে। প্রাকৃতিক সৌন্দর্য মুখে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। অসাধারণ সুন্দর জল, ড্যামের জল, ব্যাংকে রয়েছে ক্যানভাস, দারুণ সুন্দর একটা ক্যানভাস, যেন তুলির টানে আঁকা রয়েছে। আর এখানে অরণ্যটা দেখতে পাচ্ছি, অরণ্য সংকুল যে পরিবেশ, সেটা একটা শিমলিপালেরই অরণ্যের বেল্টের মধ্যে পড়ছে। টলটলে জল, পাহাড় ও মেঘের প্রতিবিম্ব এবং সবুজ জমিতে বিচরণরত গরু মহিষের দল, সব মিলিয়ে বিদেশের কোনো কান্ট্রি সাইডে এসে পড়েছি বলেই মনে হয়। ড্যামের পাহাড় থেকে পাহাড়ে এলোমেলো বন্য হাওয়া, এই মন মাতানো ক্যানভাস যে কোনো ভ্রমণ প্রেমীকে নতুন করে আরও একবার প্রকৃতির প্রেমে ফেলবে। আমি সাজেস্ট করব বাংরিপোশি সাইড ট্যুরে অবশ্যই এই ড্যামটি রাখবেন। কথা দিলাম নিদাম আপনাকে নিরাশ করবে না। আজকে ট্যুর কমপ্লিট করে, সাইট সিইং কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম খয়েরি রিসর্টে এবং এসে কিছুটা ফ্রেশ হয়ে আবার নিচে নেমে এসেছি চা খাওয়ার উদ্দেশ্যে। আবারও একটা সন্ধে বাংরিপোশিতে চা খাচ্ছি সবাই মিলে। চা খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে সোজা ডিনার টেবিলে। রাতের খয়েরি রিসর্ট বেশ লাস্যময়ী। ডিনারের আগে রিসর্টের নাইট ভিউ এর এক ঝলক তুলে ধরলাম আপনাদেরই জন্য। স্পট থেকে ফিরে, মানে সারাদিন ব্যাপী যে ট্যুর করলাম আজকে, সমস্ত ট্যুর থেকে ফিরে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই চা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পরে আবারও আমরা খেতে বসেছি। আজকে বাংরিপোশির শেষ রাত, ডিনার করতে বসেছি ডিনার টেলে। আমরা নিয়েছি একটু আলু ভিন্ডির সবজি, স্যালাড, একটা এগ তরকা রয়েছে আর চানা মশলা রয়েছে। ভেবেছিলাম এবারে বন মুরগি বা মুরগি নেব, এবারে কিছু শরীরের সমস্যার জন্য আমরা নিতে পারিনি, সেটা দেখা যাক কাল বা কালকে যদি সকালে সেটা নেওয়া যায় কোনোভাবে। যাই হোক,
আজকে রাতে খাওয়া দাওয়া করবো এবং বাংলাদেশের শেষ রজনী আমরা উদযাপন করব। বাংলাদেশিতে দুরাত্রি বিখ্যাত উপন্যাস বুদ্ধদেব গুহর লেখা। তো আজকে বাংলাদেশিতে দুরাত আমাদের শেষ হয়ে গেল, অদ্য শেষ রজনী। কালকে আবার আমরা ফিরে যাব ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে। এবং আজকে আমরা ভীষণ টায়ার্ড, ডিনার হয়ে গেছে, আমরা ডিনার করে এবার ঘুরে যাওয়ার পালা। আজকে শুয়ে পড়বো, কালকে আছে বেশ কিছু নতুন চমক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঋতিকাস ব্লগ। আর অবশ্যই এত সুন্দর অফবিট জায়গা আপনাদের সামনে তুলে ধরছি, আরও এরকম যাতে অফবিট জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাদের একটু আবদার আপনাদের মেনে নিতে হবে, এটা করতে হবে। লাইক বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। কীরকম লাগছে আমাদের এই ঘুরে বেড়ানো এরকম ব্লগগুলো, আপনারা আরও বেশি চান কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। A very good morning from বাংলাদেশি ডে 2। তো সকাল হয়ে গেছে, আজকে রোজ বাংলাদেশিতে বাংলাদেশির পাহাড় হাঁটছে। তো আজকে আমরা চা খাচ্ছি আমরা একসাথে। আজকে আমাদের ফিরে যাওয়ার দিন, সন্ধ্যেবেলা বিকেলবেলা 3টে নাগাদ আমাদের ট্রেন আছে গৌরী, ফিরে যাবো আমরা। তার আগে আজকে এখানে যে সমস্ত স্পটগুলো বাকি আছে সেগুলো আমাদের ঘুরিয়ে দেখাবো, যেমন ঝিং পাহাড়ি তার মধ্যে অন্যতম। তো চলুন চা খেয়ে চটপট রেডি হয়ে নি। রিসর্টের এন্ট্রান্স। এবং আজকে চলুন আমরা দেখে নিই খয়েরি রিসর্টটা কতটা সুন্দর। খয়েরি রিসর্টের একদম সামনে দিয়ে একটা বড় রাস্তা চলে গেছে। বোর্ডে দেখলাম, বোর্ডে লেখা রয়েছে রাস্তাটা হচ্ছে NH6 এবং এই রাস্তাটা সোজা চলে গেছে মুম্বাই রোড হয়ে আমাদের বাংলাদেশি হিলের দিকে। আমরা আগের দিন যে ট্যুরগুলি দেখালাম আপনাদের সেগুলো সবই এই বাংলাদেশি হিলকে কেন্দ্র করে। আর যদি আমি টুয়ার্ডস এই দিকে চলে যাই, মানে যেদিক দিয়ে আমরা এলাম পালাসোর স্টেশন থেকে, এই দিকে আজকে আমরা বেরোবো ঝিং পাহাড়ের উদ্দেশ্যে। তো ঝিং পাহাড়ি সমস্ত দৃশ্যপট এই দিকেই পড়বে। তো চলুন রিসর্টের ভেতরে আমরা একটুখানি প্রবেশ করি।
এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্সটা বেশ সুন্দর লেগেছে আমার, অ্যাট্রাক্টিভ। দুদিকে গাছে ঘেরা এবং একটা অরণ্যের ভাইব পাওয়া যায়। যেহেতু বাংরিপোষি মানেই আমরা জানি অরণ্য সংকুল পরিবেশ, মানে শিমলিপাল বেল্টের একটা অংশ। তো বেশ অরণ্যের একটা অ্যাটমসফিয়ার কিন্তু রিসর্টের মধ্যে রয়েছে। এই রিসর্টটি বেশ বড় একটা এলাকা নিয়ে এবং বিভিন্ন জায়গায় একটা করে কটেজ রয়েছে এবং কটেজগুলো একজনের থাকার ব্যবস্থা নেই, 2 থেকে 3টে ফ্যামিলি মোটামুটি এখানে কটেজগুলোতে থাকতে পারে। এছাড়াও এই যে রিসর্টটায় কনফারেন্স রুম রয়েছে এবং ম্যারেজ হল, এই সমস্ত জিনিসও প্রোভাইডেড রয়েছে। এই খয়েরি রিসর্টের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা অতুলনীয় ঐতিহাসিক কাহিনী। সেটা কি আপনারা জানেন? যদি না জানেন শুনুন তবে। শোনা যায় যে এখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন রেঞ্জার সাহেব, তার নাম ছিল শরৎ চৌধুরী। তো তিনি যখন এখানে ছিলেন, এখানে একটা খয়েরি নদী আছে এর পাশেই, খয়েরি নদীর কাছে তিনি একটা বাঘের ছানা পেয়েছিলেন। তো সেই বাঘের ছানাকে তিনি নিজে পোষ্য করে তোলেন এবং তার নাম দেন খয়েরি। তো সেই নামানুসারই এই রিসর্টের নাম হয়েছে আজকে খয়েরি রিসর্ট। তো চলুন খয়েরি রিসর্টের চারপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এবং রুমগুলো সম্পর্কে একটুখানি বর্ণনা দিই। খয়েরি রিসর্টের চারদিকে এরকমভাবে সুন্দর করে সাজানো একটা গার্ডেন রয়েছে, আর তার জায়গায় এরকম কটেজগুলি রয়েছে। এবার এই কটেজগুলিতে এইখানে যেমন যে কটেজটা রয়েছে, এটা অফিস কনফারেন্স রুমের জন্য বা রুমের থাকার ব্যবস্থা রয়েছে, ম্যারেজ হল রয়েছে। এছাড়াও অনেকভাবে এই রিসর্টটাকে ওনারা ব্যবহার করেন বা অনেকভাবে ভাড়া দেওয়া হয়। তো এখন দেখে নিই কটেজগুলো কতটা সুন্দর এবং কি কি পজিশনে কটেজগুলো রয়েছে। এই কটেজটি যেমন রয়েছে, থাকার কয়েকটা রুম রয়েছে, এখানে আপনারা বুক করতে পারেন। এছাড়াও আমরা যে কটেজটায় ছিলাম সেটা হচ্ছে একদম সামনের দিকের কটেজ। এই কটেজটা হচ্ছে এই সামনে দিয়ে একটা রাস্তা রয়েছে এবং উপরে গিয়ে 3 থেকে 4টে রুমের ব্যবস্থা রয়েছে, আর নিচটা রয়েছে অফিসের কনফারেন্স রুম। আচ্ছা, এইখানে যে ছোট্ট একটা কটেজের মতো অংশ রয়েছে, এখানে রয়েছে অফিসের রিসেপশন, আর রয়েছে আপনারা যদি ম্যাসাজ করাতে চান বডি ম্যাসাজের একটা রুম রয়েছে। এই হচ্ছে টোটাল কটেজটা। আর একটা রুম রয়েছে, সেটা হচ্ছে একদম সামনে, এখানে রেনোভেশনের কাজ চলছে। তো ওইখানেও থাকার বেশ কিছু বন্দোবস্ত রয়েছে, আর কিছু রুমসও প্রোভাইড করা হয় ওইখানে। রিসর্ট লাগোয়া যে এই অংশটা রয়েছে, এটা আমার বেশ সুন্দর লেগেছে। দুটো খরগোশ বসে রয়েছে, বেশ কিউট একটা জায়গা, বেশ ভালো লেগেছে এই জায়গাটা। আর রুমের এই সামনেটাও আপনারা বসে প্রকৃতি উপভোগ করতে পারেন। এই চেয়ার টেবিল বেশ কিছু পাতা রয়েছে, বা সান্ধ্য ভোজনে আপনারা আড্ডাও দিতে পারেন এখানে বসে। বেশ সুন্দর অ্যাটমসফিয়ার, বেশ ভালো লেগেছে। কিন্তু খয়েরি রিসর্টের ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি, রুমের ট্যারিফগুলো একটু জানিয়ে রাখি আপনাদের। এখানে নন এসি রুম সেটা হচ্ছে 1000 টাকা করে পার নাইট, এবং এসি রুম হচ্ছে 1500 টাকা পার নাইট। এক্ষেত্রে বলে সাজেস্ট করবো এসি রুম, কারণ নন এসি রুমটি যেটি আমাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে সেটার আমার খুব একটা যে গেট আপ খুব ভালো লাগেনি, এবং 1500 টাকার যে রুমটা, সেই রুমটার গেট আপও খুব ভালো নয় কিন্তু মন্দও নয়, এটুকুনি বলতে পারি। তো এটাই ছিল আজকে খয়েরি রিসর্টের বর্ণনা। আমরা বসে আছি এখন ব্রেকফাস্ট টেবিলে, চলছে খাওয়া দাওয়া। তো এই ব্রেড অমলেট নিয়েছি, আর নিয়েছি ইডলি 1 প্লেট আর 1 প্লেট বসা খেতে শুরু করে দিয়েছেন। আমরা এবার খাওয়া দাওয়া শুরু করবো। হ্যাঁ, ওনার সাথে পরিচয় হলো, হঠাৎই পরিচয় মেকপিয়নের এখানে এসে। আমরা জানতাম না, কালকে রাতে এই বাইকটা দেখে আমি দেখলাম মেকপিয়নের ব্লগ বলে লেখা রয়েছে হঠাৎ করে। খুব ভালো লাগলো আপনার সাথে। থ্যাংক ইউ। আমিও ওনাদের চ্যানেল প্রথম দেখলাম, সকালবেলায় দাদার সাথে কথা হয়েছিল। তো আমি জানতাম না ওনাদের চ্যানেল আছে। আমাকে একটা কার্ড দিল, অদ্ভুত একটা জিনিস দেখলাম, ওনাদের একটা কার্ডও রেডি আছে। তো খুব ভালো লাগলো, ইউনিক আইডিয়া। আমিও চেষ্টা করবো এরকম একটা কার্ড বানানোর। এবং চ্যানেলের কন্টেন্ট দেখলাম, বেশ ভালো লাগলো। মাত্র 22টা ভিডিওতে যথেষ্ট ভালো সাবস্ক্রাইবার গেইন করেছেন, এবং এটা তখনই হয় যখন কন্টেন্ট ভালো হয়। তো কন্টেন্ট নিশ্চয়ই ভালো হচ্ছে, আর আমি ভালো করে ডিটেলসে দেখে আমি আরো জানাবো কেমন লাগলো। একদম আপনার ব্লগ আমি দেখি, মানে দাদার ব্লগ আমি দেখি, মানে বেশ ভয়েস গুলো আমার খুব অ্যাট্রাকটিভ লাগে, আর ওই যে জার্নি গুলো বেশ মারাত্মক। মানে আগে দেখেছি এই ব্লগ। থ্যাংক ইউ।
খুব ভালো লাগে। আসলে আমি মনে করি আমাদের যা ঘোরা যাবতীয় জিনিস ডেস্টিনেশনে গেলে তো হয়ে গেল, কিন্তু মেন যে গল্পগুলো তৈরি হয় তো জার্নিতেই তৈরি হয়। একদম একদম। রাস্তার মজা, গল্প, একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছি কত চারিপাশে কত গল্প ছড়িয়ে থাকে, তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। খুব সুন্দর লাগে ব্লগ। লাইক হ্যাঁ একদম, মেকপিয়নের ব্লগকে আপনারা নিশ্চয়ই সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব। একদম একদম। আমি ওনাদের চ্যানেলের কথা বলছি, আমারটা তো দেখবেন যদি ভালো লাগে তবেই। চ্যানেলের নাম কিন্তু গেঞ্জিতি রয়েছে, দেখে নিন। এটা সেলফ প্রমোশন করতেই হয়, অবভিয়াসলি করতে তো হবেই। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চলুন এবার দেখে নিই খয়েরি রিসর্টের রিসেপশন কাউন্টারটি। রিসেপশনটি ছোট এবং সুন্দরভাবে সাজানো গোছানো। চলুন এবার আমরা এখানে চেক আউট প্রসেসটি কমপ্লিট করে বেরিয়ে যাব ঝিং পাহাড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম আজকের গন্তব্য ঝিং পাহাড়ির পথে। বুড়িবালামের ওপর নাম না জানা এক ব্রিজ, জঙ্গল, সবুজ পাহাড়কে পাশে রেখে ছুটে চলল আমাদের গাড়ি। পথের পাশ দিয়ে এক ঝাঁক ছাগলও চড়তে দেখলাম। এসব দেখলে মনে হয় হঠাৎই কোনো সিনেমার প্লটে ঢুকে পড়েছি বোধহয়। প্রথমেই দেখলাম লিভিং স্টোন বা জীবন্ত পাথর, যার স্থানীয় নাম বৃদ্ধি খুঁটু, যার উচ্চতা ভূপ্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় স্থান ঝিং পাহাড়ি। ভূপ্রকৃতি এখানে অসম ভূমিরূপে সৃষ্টি করেছে এবং রচনা করেছে পাথুরে গিরিখাত। এখানেই রয়েছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আপনারা চাইলে এখানে থাকতে পারেন এবং ঝিং পাহাড়িকে আরো নিবিড়ভাবে উপভোগ করতে পারেন। বিখ্যাত শিল্প ডোকরা। চলুন শুনে নিই কিভাবে তৈরি হয় এই সব অসামান্য সুন্দর ডোকরা শিল্পগুলি। মানে কি বার করা এই মাটিটা, ওই মাটিটা পাওয়ার মতন, ওই মাটিটা আনি গিয়ে পারে, ঠিক আছে। সেই মাটিটা শুকিয়ে গেলে সেই মাটির ছাঁ কাটি কম মজিয়ে হয়ে গেল, ওই ধরে রাখার জন্য একটা কাঁটা মারা যায়, মানে এই ছোট কাঁটা এই হাতে বানানো হয়েছে। দেখছেন না, এই কাঁটা এটা করে চলে যায়, ঠিক আছে। একটা কাঁটা মানে 500 টাকায় মারা যায়। রান্না করে বালি মাটি লাগবে, তারপরে মোখা মাটি লাগবে, চুঙ্গি মাটি লাগবে, 3-4টা মাটি লাগে। 3-4টা মাটি লাগিয়ে রান্না করে ওটা দেখেন কাজটা আছে, ওইটা মোহম আছে না, ঠিক আছে। এই মোহমটাকে ইয়ে করি একটা কারণে চুঙ্গি বাঁধা আছে, ঠিক আছে। এটা চুঙ্গিটা বাঁধা আছে, মোহমটা আছে, এটা মোহমটা দিয়ে এটা রাস্তা শুয়ে মোহম হয়ে গেল। তারপরে গ্লাস আপনার চালের দোকানে যে জিনিসটা গ্লাসে জিনিস, মানে আপনার যদি কাঁটার ওই গ্লাসে থাকবে ওইটা আমাদের কাজ আছে। আমাদের ড্যামেজ জিনিস কাটতো, মানে পানি কল ড্যামেজ হয়ে গেল, ওইটা আমাদের কাজে আছে। ফিরতি পথে আমরা এসেছি ডোকরা গ্রামে। তো এখানে উড়িষ্যার বিখ্যাত শিল্প ডোকরা শিল্প খুবই ফেমাস। তো আপনারা শুনলেন এতক্ষণ কিভাবে কত পরিশ্রম করে ওনারা করেন এই জিনিসটা আমি নিয়েছি। এটার দাম পড়লো 100 টাকা। কাকিম একটা, আমার ভীষণ কিউট দেখতে লাগলো, তাই আমি এই কাকিমটা নিলাম। বেশ সুন্দর লাগবে। কি বলেন আপনারা, কি বলেন কমেন্ট করে কমেন্ট সেকশনে জানান আমার। ডোকরা গ্রাম থেকে বেরিয়ে আমাদের গাড়ি ফেরার পথ ধরল। সবুজ মোহময়ী বাংলি পশিকে গুড বাই বলে আমরা বালাসোরের পথে এগিয়ে চললাম। আগেই বলেছি এ পথে এলে বড় রাস্তার ওপর অবস্থিত হোটেল ম্যানেজার সিং এ খাওয়া দাওয়া করতে ভুলবেন না। লাঞ্চের পর সোজা চললাম
বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। বালেশ্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এবার পালা ফিরে যাওয়ার। এক রাত মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যাব, আর বাড়ি তো ফিরে যেতেই হবে। শুধু মন খারাপ না, তার সঙ্গে ফিরে যাচ্ছি এক স্কার্ট ভর্তি চোর কাটা নিয়ে। তো আমরা ঢুকেছিলাম ওইদিকে সিংপাহাড়ি দেখতে এবং ভর্তি চোর কাটা হয়ে গেছে। যাই হোক, চোর কাটার মতোই মনের গভীরে থেকে যাবে এই বাংলাপোষী আর বাংলাপোষীর এই অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো। আপনারা কি বলেন? আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো প্রেমে নতুন একটা জায়গার সন্ধান নিয়ে ঠিক হাজির হব এই চ্যানেলে। সঙ্গে থাকবেন আপনারা। ততদিনের জন্য টাটা।